ভিক্টোরিয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমরা যে যেখানে আছি সুস্থ আছি এবং সকল স্বাস্থ্যবিধি মেনে যার যে বাসায় অবস্থান করতেছি, এই বাসায় অবস্থানকালীন প্রাক্কালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের, প্রভাষক রসায়ন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে যে পাঠ পড়েছি রসায়ন প্রথম পত্রের অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এর কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য যে বিষয় সেই বিষয়টি হলো সমযোজী বন্ধন গঠন, শর্ত, শ্রেণীবিভাগ, অরবিটালের অধিক্রমণ, সিগমা এবং পাই বন্ধন সম্পর্কে আমরা আজকে জানতে পারব। প্রথমে আমরা সমযোজী বন্ধন কি সেই বিষয়ে একটু খেয়াল করি যে সমযোজী বন্ধন কখন গঠিত হয়। যখন আমরা জানি প্রত্যেকটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন রয়েছে এবং এই সর্ববহিষ্ঠ ইলেকট্রনের সাধারণত মৌলসমূহ আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে থাকে। যখন এই মৌলসমূহ পরস্পরের আদান প্রদান সম্ভব না হয়, ঠিক তখনই সমযোজী বন্ধন গঠিত হয়। এই সমযোজী বন্ধন গঠিত হয়, আমরা একটু আগেই বলছি যে দুটি একই মৌল হতে পারে বা দুটা ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগের সময় যদি ইলেকট্রন আদান প্রদানের সম্ভব না হয়, তখন তারা ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার করে একটা স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো গঠন করে। এই অবস্থায় শেয়ারকৃত ইলেকট্রন জোট দ্বারা পরমাণু দুটি রাসায়নিকভাবে আবদ্ধ হয়ে একটা অণুতে রূপান্তরিত হয়। এই বন্ধনে সৃষ্ট এই বন্ধনই হলো সমযোজী বন্ধন। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে সমযোজী বন্ধন কি। যখন ইলেকট্রনের আদান প্রদান যখন সম্ভব না হয়, তখন এই দুটি একই মৌল হতে পারে অথবা দুইটা ভিন্ন মৌল পরস্পর সংযুক্ত হয়ে তারা বন্ধনে আবদ্ধ হয়। তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, আমরা খেয়াল করো চিত্রের মধ্যে যে দুইটা এখানে একই পরমাণু, দুইটাই ক্লোরিন এবং দুইটা ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। তার স্থিতিশীলতার জন্য আরো একটি ইলেকট্রন প্রয়োজন। তো এই জন্য এই দুইটা ক্লোরিন পরস্পর তারা কি করে, পরস্পর ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ হয়। তোমরা খেয়াল করো যে দুইটা ক্লোরিন তারা পরস্পর ইলেকট্রন শেয়ার করে ক্লোরিন অণু গঠন করেছে। তাহলে দুইটা ক্লোরিন, এটা হচ্ছে একটা ক্লোরিনের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একই মৌলের মধ্যে সংঘটিত হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা আর একটু উদাহরণ দেখি, তাহলে হয়তো আমরা আর একটু বুঝতে পারবো যে এখানে খেয়াল করো যে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং একটা অক্সিজেন পরমাণু রয়েছে। আমরা জানি দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে একটা পানির অণুর গঠন করে। এই পানির অণুর গঠনে আমরা কিভাবে তারা বন্ধনে আবদ্ধ হয় যদি আমরা একটু খেয়াল করি। এখানে খেয়াল করো যে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন কি করেছে, ইলেকট্রন শেয়ার করেছে। তাহলে আমরা জানি অক্সিজেনের স্থিতিশীলতার জন্য দুটো ইলেকট্রন প্রয়োজন হয় আর একটা হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন প্রয়োজন হয়। যার কারণে দুইটা অক্সিজেনের যে দুইটা ইলেকট্রন রয়েছে, অযুগ্ম ইলেকট্রন, তারা কি করেছে, দুইটা হাইড্রোজেনের সাথে তারা যুক্ত হয়ে তারা একটা অণু গঠন করেছে। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে একটা পানির অণু গঠন করেছে। তাহলে আমরা সমযোজী বন্ধনের যে ডেফিনেশন আমরা খেয়াল করেছি যে যখন ইলেকট্রন আদান প্রদান সম্ভব না হয়, তখন দুইটা একই পরমাণু হতে পারে অথবা দুইটা ভিন্ন পরমাণু সমন্বয় হতে পারে। তাইলে আমরা এখানে দেখলাম যে পানির অণুর মধ্যে দুইটা ভিন্ন পরমাণু রয়েছে, একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন। তো তারা ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীলতা অর্জন করে একটা অণু গঠন করেছে। আমরা এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটাকে আমরা বলতেছি সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের যেই শর্তগুলা, যে সমযোজী বন্ধন গঠন করতে হলে কি কি বিষয় খেয়াল করতে হবে, কি কি বিষয় মানার প্রয়োজন, সেই
বিষয়গুলো হচ্ছে সংযোগকারী মৌলসমূহ অবশ্যই অধাতু হতে হবে। তো আমরা পূর্ববর্তীতে দুইটা উদাহরণ দেখেছি, সেখানে দেখলাম ক্লোরিনের একটা অণু গঠন করেছে, এখানে দুইটা ক্লোরিনে কি অধাতু। ঠিক একইভাবে পানির অণু গঠনের মধ্যে আমরা দেখেছি যে দুইটা পানির অণুতে দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। তাহলে এই দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই কি অক্সিজেনও একটা অধাতু, একটা হাইড্রোজেনও অধাতু। তাহলে আমরা প্রথম যে শর্তটা দেখুন, সংযোগকারী মৌলসমূহ অবশ্যই অধাতু হতে হবে। এখানে এদের তড়িৎ নিরন্তর মান সামান্য হতে পারে আর সামান্য কম বেশিও হতে পারে। যেমন প্রথমে শর্ত হচ্ছে যে অধাতু হতে হবে, তারপর দ্বিতীয় যে শর্তটা মানে সামান্য হতে পারে তড়িৎ, যেমন দুইটা ক্লোরিন পরমাণু মিলে একটা অণু গঠন করেছে, এখানে যেহেতু দুইটা একই মৌল সুতরাং তাদের তড়িৎ নিরন্তর মান একই হবে। আমরা জানি যে ক্লোরিনের তড়িৎ নিরন্তর হচ্ছে 3.0, তাহলে দুইটাই কি সমান। ঠিক পানির মধ্যে যদি আমরা যে উদাহরণটা দেখেছি, এখানে দেখা যায় যে তাদের মধ্যে তড়িৎ নিরন্তর কম বেশি হয়েছে। যেমন হাইড্রোজেনের তড়িৎ নিরন্তর হচ্ছে 2.1, ঠিক একইভাবে যে অক্সিজেন পরমাণুর সাথে তার সংযোগ ঘটেছে সেই অক্সিজেনের তড়িৎ নিরন্তর মান হচ্ছে 3.5। তাহলে দেখা যায় যে এই দুইটার মধ্যে তড়িৎ নিরন্তর পার্থক্য রয়েছে। তাহলে আমরা সমজীবন দ্বিতীয় শর্তটুকু হতে পারে। তারপরে এখানে 3 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য মৌলসমূহের ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখাবে না। তাহলে আমরা দেখেছি হাইড্রোজেন পরমাণু তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। তাই হাইড্রোজেন পরমাণু যদি হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করার তার প্রবণতা থাকবে না, তাহলে তাকে একটা ইলেকট্রন প্রয়োজন, তাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। ঠিক একইভাবে অক্সিজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে তার 6টি ইলেকট্রন রয়েছে। তো তার নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে তাহলে অবশ্যই তাকে ইলেকট্রন যে ত্যাগের যে প্রবণতা সেই ত্যাগের প্রবণতাটা দেখায় না। এই জন্য অক্সিজেনও কি করে ইলেকট্রন দুইটি শেয়ার করে হাইড্রোজেনের সাথে পানির অণু গঠন করেছে। তাহলে আমরা দেখলাম পানির অণু গঠনের কেন গঠন করেছে, তারা এই 3টা শর্তে মেনে চলেছে। যে প্রথম শর্তটা কি ছিল, যে মৌলসমূহকে অবশ্যই অধাতু হতে হবে। দ্বিতীয় যে শর্ত ছিল সেটা হচ্ছে তড়িৎ নিরন্তর মান সামান্য হতে পারে অথবা কম বেশি হতে পারে। তার 3 নম্বরে যে বিষয়টা, যে হাইড্রোজেন এবং অক্সিজেন তারা বন্ধন গঠনের সময় তারা কি করে নেয়, তারা ইলেকট্রন ত্যাগের যে প্রবণতা সেই ত্যাগের প্রবণতাটাও তারা দেখায় না। তারপরের পরবর্তী যেই বিষয়, যে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা একটা যে গঠনের যে বিষয়গুলো কয়েকটা মতবাদ রয়েছে। যেমন যোজনী বন্ধন মতবাদ। যোজনী বন্ধন মতবাদ কি, একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বিজোড় সংখ্যক ইলেকট্রন সেই মৌলের যোজনী নির্দেশ করে। তাহলে আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, যেমন হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় যে তার যোজনী স্তরে বিজোড় ইলেকট্রন রয়েছে একটি। ঠিক একইভাবে যদি অক্সিজেনের দিকে খেয়াল করি, অক্সিজেনের মধ্যে দেখা যায় যে তার বিজোড় ইলেকট্রন রয়েছে 2টি। ঠিক একইভাবে কার্বন যে পরমাণুটা রয়েছে তার বিজোড় ইলেকট্রন রয়েছে 2টি। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে তার সমযোজী বন্ধন সংখ্যা। তাহলে আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করি, তার সাথে হাইড্রোজেনের বন্ধন যদি হয় তাহলে এখানে যদি একটা বিজোড় ইলেকট্রন রয়েছে সেখানে একটা সমযোজী বন্ধন সৃষ্টি হবে। অক্সিজেনের ক্ষেত্রে ঠিক একই অবস্থা, তার 2টা রয়েছে, তাহলে তার মধ্যে যে বন্ধনটা হবে অক্সিজেনের সাথে যদি অক্সিজেনের হয় তাহলে এখানে 2টা বন্ধন গঠন করবে। আচ্ছা, তাহলে আরেকটি যে বিষয় মতবাদ যেটা হচ্ছে অধিক্রমণ, যে আণবিক অরবিটাল যে মতবাদ, এখানে 2টা পরমাণুর বিজোড় হতে হবে এবং বিপরীত স্পিন বিশিষ্ট 2টি অরবিটালের মধ্যে অধিক্রমণের মাধ্যমে একটা সমযোজী বন্ধন গঠিত। 2 নম্বর যে শর্তটা হলো, প্রথমে হচ্ছে তার 2টা পরমাণুর বিজোড় ইলেকট্রন থাকতে হবে এবং বিপরীত স্পিন বিশিষ্ট হতে হবে। প্রথম হচ্ছে কি বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ হতে হবে এবং বিপরীত স্পিন বিশিষ্ট 2টি অরবিটালের মধ্যে অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হবে। যদি আমরা 2টা পরমাণুকে চিন্তা করি যে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে এ এর যে ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে তার রয়েছে একটা ইলেকট্রন এবং বি এর একটা। এখানে খেয়াল করো 2টার স্পিন কি একই দিকে। যদি তাদের স্পিন একই দিকে হয় তাহলে তাদের সমযোজী বন্ধন গঠন সম্ভব নয়। ঠিক একইভাবে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যে এ মৌলটার যদি
এক জোড় ইলেকট্রন রয়েছে আর বি ইলেকট্রনটা বিজোড়, তাহলে আমরা বলছি অবশ্যই দুইটা পরমাণুর বিজোড় হতে হবে এবং দুইটা বিপরীত স্পিন বিশিষ্ট অরবিটালের অধিক্রমণের মাধ্যমে সাধারণত সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এখানে 3 নম্বর যেই উদাহরণটা দেখেছি, যদি এ মৌলটার এক ইলেকট্রন থাকে একটি বিজোড় এবং বি মৌলটার থাকে বি, এবং দেখা খেয়াল করো যে দুইটার স্পিন কিন্তু বিপরীতমুখী, তাহলে সমযোজী বন্ধন গঠিত হলে অবশ্যই বিজোড় ইলেকট্রন হতে হবে এবং বিপরীত স্পিন বিশিষ্ট মৌলের যেই দুইটা অরবিটাল রয়েছে তাদের অধিক্রমণের মাধ্যমে সাধারণত সমযোজী বন্ধন গঠন সম্ভব হয়ে থাকে। আমরা যদি সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ নিয়ে যদি এখন একটু আলোচনার মধ্যে যাই, আমরা খেয়াল করব যে সমযোজী বন্ধন কিন্তু বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে তড়িৎ নিরন্তরতার উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পোলার সমযোজী বন্ধন, 2 নম্বর হচ্ছে কি অপোলার সমযোজী বন্ধন। পোলার সমযোজী বন্ধন কখন হবে আমরা যদি খেয়াল করি, পোলার সমযোজী বন্ধন, পোলার সমযোজী বন্ধন কখন গঠিত হবে? যখন দুইটি পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করবে এবং তাদের তড়িৎ পার্থক্য যদি বেশি হয়, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ, কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 এবং ফ্লোরিনের হচ্ছে 4, তাহলে দেখা যায় তাদের তড়িৎ ঋণাত্মক পার্থক্য প্রায় 1.9। যখন যাদের তড়িৎ ঋণাত্মক পার্থক্য 0.9 এরও অধিক হয়, সাধারণত তারা ওই সকল যৌগসমূহ সাধারণত পোলার সমযোজী বন্ধন গঠন করে থাকে। তাহলে সাধারণত পোলার সমযোগের মধ্যে আমরা খেয়াল করি, যেমন পানি একটা পোলার যৌগ, কারণ পানির মধ্যে যেই হাইড্রোজেন এবং অক্সিজেন, যেটা হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে গঠিত, তা আমরা এখানে খেয়াল করি অক্সিজেনের হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1, তাহলে তাদের মধ্যে তড়িৎ পার্থক্য অনেক বেশি, যার কারণে তাদের মধ্যে একটা দুইটা পোল সৃষ্টি, একটা আমরাকে বলতে একটা বলতে পারে আংশিক পজিটিভ আর একটা হচ্ছে আংশিক নেগেটিভ, দুইটা মেরুর সৃষ্টি হয়। এই তাদের মধ্যে একটা পোলার বৈশিষ্ট্য সৃষ্টি হয়, ধনাত্মকতা এবং ঋণাত্মকতা। আমরা বলতে পারি যে পোলার যৌগগুলো সাধারণত একটা আয়নিক যৌগের মতন হয়ে থাকে, কারণ তাদের মধ্যে কি, যদিও তারা দুইটা অধাতু এবং তাদের মধ্যে তড়িৎ পার্থক্যের কারণে তাদের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রনটা, দেখা যায় উভয় পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি আকর্ষণটা পার্থক্যের কারণে তাদের মধ্যে মেরুর সৃষ্টি হয়। দেখা যায় যে এখানে হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের তুলনায় তার তড়িৎ কম, অক্সিজেনের তড়িৎ বেশি, ফলে শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেনের দিকে ধাবিত হয়, ফলে অক্সিজেনটা হয় নেগেটিভ আর হাইড্রোজেনটা হয় পজিটিভ। এই হচ্ছে পোলার সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তারপরে আমরা যদি খেয়াল করি অপোলার যে সমযোজী, সাধারণত যেমন আমরা দেখেছি যে ক্লোরিনের মধ্যে দুইটারই কি তড়িৎ পার্থক্য সমান, এবং আমরা যদি আরেকটা যৌগ খেয়াল করি যেমন মিথেন, এই মিথেনের মধ্যে কার্বন যে হাইড্রোজেন দুটো দুইটা ভিন্ন পরমাণু, তাদের তড়িৎ মধ্যে পার্থক্য খুবই কম, তাহলে এই খুবই কম, যেমন আমরা বলতে পারি 0.5 এর যদি কম হয় তাহলে সাধারণত তারা অপোলার সমযোজী বন্ধন হিসাবে তারা আবদ্ধ। যেমন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে এখানে যে বন্ধনটা সেটাও অপোলার, কারণ তাদের মধ্যে তড়িৎ পার্থক্য তেমন বেশি, তো যার কারণে এই মিথেন অণুটাকে অপোলার হিসাবে আচরণ করে। অধিক্রমণের প্রকৃতি অনুযায়ী সমযোজী বন্ধনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধন কিভাবে সংগঠিত হয়? সিগমা বন্ধন হচ্ছে দুইটা পারমাণবিক অরবিটাল তারা পরস্পরের সাথে মুখোমুখি, যেটাকে আমরা বলি 180 ডিগ্রি কোণে যারা তাদের অধিক্রমণ ঘটে, মানে আবারও যদি বলি দুটি পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে মুখোমুখি বা 180 ডিগ্রি কোণে যদি তাদের নিউক্লিয়ার বরাবর অধিক্রমণ মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা সিগমা সমযোজী বন্ধন বলে থাকি। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি যে এখানে S এবং P ওভারল্যাপিং এর মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হতে পারে, অথবা P অরবিটালের সাথে ওভারল্যাপিং এর মাধ্যমে আমরা সিগমা বন্ধন গঠন করতে পারি। যেমন হাইড্রোজেন ক্লোরাইড,
যে অণুটা গঠিত হয়, যে হাইড্রোজেনের যে ইলেকট্রনটি রয়েছে তার ইলেকট্রন রয়েছে s অরবিটালে এবং ক্লোরিনের অরবিটালের যে ইলেকট্রনটি রয়েছে সেটা p অরবিটালে। তাহলে s এবং p ওভারল্যাপিং এর মাধ্যমে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটা হচ্ছে একটা সিগমা বন্ধন। ঠিক একইভাবে যদি আমরা খেয়াল করি যে ক্লোরিনের সাথে ক্লোরিনের যে বন্ধন, তো ক্লোরিনের সাথে ক্লোরিনের যে বন্ধনটা হয়, আমরা জানি ক্লোরিনের যে সর্ববস্থ যোজিত স্তরের যে বিজোড় ইলেকট্রনটি রয়েছে সেটাও একটা p অরবিটালের মধ্যে রয়েছে। তাহলে দুইটা ক্লোরিনের p অরবিটাল তারা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আমরা ক্লোরিন অণু গঠিত হয়। তাহলে এই ক্লোরিনের মধ্যে এই p অরবিটালের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হতে পারে। তাহলে আমরা পরবর্তীতে যদি আমরা খেয়াল করি পাই বন্ধন কি জিনিস, পাই বন্ধন হচ্ছে দুটি পরমাণুর সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুটি অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। সমান্তরাল তো আমরা সবাই জানি যে তারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে এবং দুটি পরমাণুর সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুটি অরবিটালের অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে পাই বন্ধন। আমরা যদি একটা উদাহরণ হিসেবে খেয়াল করি, যে এখানে দেখো এই দুইটা লাল যে একটু বৃত্ত রয়েছে, যেটা একটা অণু, এই তাদের মধ্যে যে অধিক্রমণ রয়েছে এটা একটা ইথেনল। ইথেনের মধ্যে আমরা এখানে কার্বনের একটা ইথিনের মধ্যে কি থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। এই দ্বিবন্ধনের মধ্যে একটা হয় কি সরাসরি অধিক্রমণ, আর একটা হচ্ছে পাশাপাশি। এই পাশাপাশি যেটাকে আমরা বলতেছি যে সমান্তরাল অক্ষ, দেখো খেয়াল করে যে দুটাই সমান্তরালে অবস্থান করতেছে। তাহলে এই অসংগৃহীত দুইটা অরবিটাল তারা তাদের মধ্যে অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে পাই। যদি আমরা সিগমা এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য যদি একটু খেয়াল করি, তাহলে সিগমা বন্ধনটা আমরা ডেফিনেশনে দেখেছি যে দুইটা পারমাণবিক অরবিটালের দুটি অক্ষ মুখোমুখি বা 180 ডিগ্রি কোণে যখন তারা দুইটা নিউক্লিয়াস যখন দুইটা 180 ডিগ্রি কোণে যখন তারা অধিক্রমণ ঘটে দুইটা অরবিটালের মধ্যে, তখন হচ্ছে সিগমা বন্ধন। আর দুইটা পরমাণু যখন তাদের নিউক্লিয়াস যখন তাদের সমান্তরাল থাকে, তখন দুইটা অরবিটালের অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটাকে আমরা বলতেছি সমজীব বন্ধন। তাদের দৃঢ়তা, আমরা জানি সিগমা বন্ধনের মধ্যে তাদের অধিক্রমণটা অধিক হয়ে থাকে, ফলে তারা তাদের দৃঢ়তাটা বেশি, তাদের বন্ধনটা হয় শক্তিশালী। আর পাই বন্ধনের মধ্যে সিগমা বন্ধনের তুলনায় তাদের মধ্যে অরবিটালের অধিক্রমণটা কম হয়ে থাকে, ফলে তাদের দৃঢ়তাটাও কমে যায়, ফলে তাদের বন্ধনের শক্তিশালীটাও কম থাকে, তার দৃঢ়তাটা সাধারণত কম হয়ে থাকে। আমরা দেখেছি যে অধিক্রমণের দিকে একটু আমরা ডেফিনেশনে খেয়াল করেছি যে সিগমা বন্ধনটা ঠিক অক্ষ বরাবর 180 ডিগ্রি, দুইটা পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসের 180 ডিগ্রি কোণে তাদের মধ্যে অধিক্রমণ হয়ে থাকে। আর ওটা হচ্ছে অক্ষের মাঝামাঝি, দুইটা অক্ষের মাঝামাঝি অধিক্রমণ হয়ে থাকে পাই বন্ধনে। আমরা খেয়াল করি এই যে আমরা ডট ডট চিহ্ন দিয়ে যে বন্ধনটা দেখাইছি, এখানে পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, এই দুইটা মিলিয়ে একটা পাই বন্ধন গঠিত হয়। তাহলে তাদের সরাসরি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধনটা সাধারণত সংগঠিত হয়ে থাকে। তারপরে আমরা অরবিটালের অধিক্রমণের যে হয়ে থাকে, আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে দেখেছি, আমরা খেয়াল করেছি যে দুইটা পরমাণুর যোজিত স্তরে যে বিজোড় ইলেকট্রনগুলো থাকে তাদের মধ্যে কি হয়ে থাকে, অধিক্রমণ হয়ে থাকে। এই অধিক্রমণটা 5টা ভাবে সংগঠিত হতে পারে। প্রথম হচ্ছে s অরবিটালের সাথে s অরবিটালের অধিক্রমণ হতে পারে। যেমন আমরা হাইড্রোজেন পরমাণুর মধ্যে যদি খেয়াল করি, তা হাইড্রোজেন দুইটা পরমাণুতে দুইটাই s অরবিটাল রয়েছে। এই s অরবিটাল দুটি অধিক্রমণের মাধ্যমে হাইড্রোজেন অণু গঠিত হয়েছে। এটা হচ্ছে s অরবিটালের ওভারল্যাপিং। ওভারল্যাপিং মানে হচ্ছে কি অধিক্রমণ। এটা হচ্ছে একটা ভাবে সংগঠিত হয়। আরেকটা হচ্ছে কি s অরবিটালের সাথে p অরবিটালের অধিক্রমণ। তাহলে যখন কোনো পরমাণু বিজোড় ইলেকট্রন বিশিষ্ট s অরবিটাল অপর একটি পরমাণুর p অরবিটাল মিশ্রিত হয়ে sp অধিক্রমণ ঘটে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড যে অণুটি রয়েছে, যেমন হাইড্রোজেনের যে যোজিত স্তরে যে বিজোড় ইলেকট্রন রয়েছে সেটা s অরবিটালে, ঠিক একই ভাবে তার যোজিত স্তরের যে p যে বিজোড় ইলেকট্রন রয়েছে সেটা হচ্ছে p অরবিটালে। তাহলে হাইড্রোজেনের s অরবিটাল এবং ক্লোরিনের p অরবিটালের ওভারল্যাপিং এর মাধ্যমে sp ওভারল্যাপিং হয়, অধিক্রমণ হয়েছে। তাহলে এখানে sp অধিক্রমণ হচ্ছে আরেকটা টাইপ,
ঠিক একইভাবে যে আমরা উদাহরণটা যদি দেখি, এখানে হাইড্রোজেনের s অরবিটাল এবং ক্লোরিনের p অরবিটাল sp ওভারল্যাপিং এর মাধ্যমে হাইড্রোজেন ক্লোরাইড গঠিত হয়েছে। আমরা আরেকটা হতে পারে p অরবিটালের সাথে p অরবিটালের অধিক্রমণ। এখানে দুইটা পরমাণুর p অরবিটালের এবং দুইটা পরমাণুর অরবিটালের বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ হতে হবে এবং তারা বিপরীত স্পিনমুখী হতে হবে। আমরা সমযোজী গঠনের শর্তের মধ্যে দেখেছি যে এখানে p অরবিটালের সাথে p অরবিটালের অধিক্রমণ হতে পারে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে দুইটা যদি ক্লোরিন চিন্তা করো, যদি ক্লোরিন পরমাণুর যে বিজোড় ইলেকট্রনটি রয়েছে যে অরবিটালে, সেটা হচ্ছে p অরবিটালে, এই দুইটা p অরবিটালের অধিক্রমণের মাধ্যমে p ওভারল্যাপিং হতে পারে, অধিক্রমণ হতে পারে। এটা হচ্ছে 3 নম্বর উপায়। আর 4 নম্বর উপায় হচ্ছে যে সংকর অরবিটালের অধিক্রমণ। তাহলে সংকর অরবিটালে যেমন sp3 এর সাথে s এর অধিক্রমণ হতে পারে, আবার sp2 এর সাথে p এর অধিক্রমণ হতে পারে, ঠিক একইভাবে sp2 এর সাথে sp2 এর অধিক্রমণ হতে পারে। যেমন যে সকল পরমাণু যুক্তস্তরে একাধিক অরবিটাল থাকে, সাধারণত ওই সকল অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পূর্ণ নতুন চরিত্রের একই বৈশিষ্ট্য সম্পূর্ণ অরবিটাল গঠন করে। যদি আমরা একটা উদাহরণ দেখি, খেয়াল করে যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেনের বন্ধন হয়েছে। এখানে কার্বনটার মধ্যে একটা সংকর, মানে এখানে 4টা সংকর অরবিটাল গঠন করেছে। যে কার্বনের যে বিজোড় ইলেকট্রনগুলো 4টা অরবিটালে রয়েছে সেটা আমরা জানি, সেটা হচ্ছে একটা s অরবিটালে এবং 3টা p অরবিটালে। তো s এর আকৃতি হচ্ছে গোলাকার। এখানে খেয়াল করো কার্বনের যেই 4টা অরবিটাল, এখন কিন্তু s এর চরিত্রের বৈশিষ্ট্যের কোনো এখানে স্থানে, এখানে কিন্তু 4টা অরবিটাল s এবং 3টা p মিলে 4টা সংকর অরবিটাল গঠন করেছে একই বৈশিষ্ট্য সম্পূর্ণ। এখানে কার্বনের প্রত্যেকটা, এটা একটা sp3, এটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3। এই sp3 এর সাথে আবার আমরা জানি হাইড্রোজেনের অধিক্রমণ হয়েছে। তো হাইড্রোজেনের যেহেতু অধিক্রমণ হয়েছে, হাইড্রোজেন হচ্ছে s, তাহলে sp3 এর সাথে s অরবিটাল, তাহলে sp3 টা হচ্ছে একটা সংকর অরবিটাল। এখানে 4টা সংকর অরবিটাল, কার্বনের মিথেনের মধ্যে যে কার্বন পরমাণুটা রয়েছে তার যে 4টা অরবিটাল ছিল, এই 4টা অরবিটাল মিশ্রিত হয়ে 4টা sp3 সংকর অরবিটাল গঠন করেছে। তো সংকর অরবিটালের সাথে আবার সংকর অরবিটালের কি হতে পারে, অধিক্রমণ হতে পারে। সেই অধিক্রমণ sp2 এর সাথে p, আবার sp2 এর সাথে sp2 এর অধিক্রমণ হতে পারে। তোমরা এই বিষয়গুলা পরবর্তী ক্লাসে যে স্যার আলোচনা করবে, তোমরা আশা করি এই যে অধিক্রমণগুলা যে sp2 এর সাথে হতে পারে, sp2 এর সাথে p এর হতে পারে, এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আর একটা উপায় হতে পারে যে অসংকৃত অরবিটালের সাথে অধিক্রমণ হতে পারে। যে অসংকৃত অরবিটালের সাথে অধিক্রমণ করে সাধারণত পাই বন্ধন গঠিত হয়। আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি, দেখো এটা হচ্ছে একটা ইথিনের একটা অণুর গঠন। এখানে তোমরা খেয়াল করো যে ইথিনের মধ্যে এটা একটা অসংকৃত অরবিটাল, এটা একটা অসংকৃত অরবিটাল। তাহলে এই দুটো অসংকৃত অরবিটালের মাধ্যমে অধিক্রমণ হতে পারে, যেটাকে আমরা বলছি যে দুইটার সমান্তরাল অধিক্রমণ। আমরা অধিক্রমণ, এটা হচ্ছে কি একটা সমান্তরাল অধিক্রমণ। তাহলে এই সমান্তরাল অধিক্রমণটা অসংকৃত অরবিটাল, তারা সরাসরি কোনো বন্ধনের পাই বন্ধনটা সাধারণত অসংকৃত অরবিটালের সাথে অসংকৃত অরবিটালের অধিক্রমণের মাধ্যমে এই পাই বন্ধনটা গঠন করে থাকে। তাহলে আমরা এই 5টা উপায়ে সাধারণত এই অধিক্রমণগুলা হয়ে থাকে। তাহলে আমরা যদি আবার একটু পেছন থেকে খেয়াল করি, অধিক্রমণ হচ্ছে 5 ধরনের। এই অধিক্রমণটা হচ্ছে একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটালের ওভারল্যাপিং। যেমন আমরা দেখেছি একটা উপায় হচ্ছে s অরবিটালের সাথে s অরবিটাল, আর 2 নম্বর যে অধিক্রমণটা ওভারল্যাপিংটা হয়ে থাকে সেটা হচ্ছে s এর সাথে p, আর 3 নম্বর যে আমরা প্রকারভেদটা দেখলাম সেটা হচ্ছে p এর সাথে p, আর 4 নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে সংকর অরবিটালের সাথে অধিক্রমণ। যেমন আমরা sp3 এর সাথে p এর হতে পারে, sp2 এর সাথে p এর হতে পারে, আবার sp2 এর সাথে sp2 এর অধিক্রমণ হতে। এখানে sp2 টা হচ্ছে একটা সংকর অরবিটাল। তো সংকর অরবিটালের মাধ্যমে সংকর অরবিটালের হতে পারে, আবার অরবিটালের ওভারল্যাপিং হতে পারে, আবার অসংকৃত অরবিটালের সাথে অসংকৃত অরবিটালের ওভারল্যাপিং হতে পারে। এই 5টা উপায়ে সাধারণত অধিক্রমণ হয়ে থাকে। আশা করি আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা এই বিষয়গুলো প্রথম থেকে একবার শেষ অবধি পর্যন্ত যদি আমরা একটু এই আলোচনাগুলো একটু বারবার খেয়াল করি, তাহলে আশা করি আজকের যে আলোচ্য বিষয়গুলো ছিল তোমরা এই বিষয়গুলো অবগত হবে এবং এগুলা তোমরা বইগুলা
যে আমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে, এই বইগুলোতে যদি একটু আলোচনার জিনিসগুলো দেখো, দুইটাকে সমন্বয় করে যদি আমরা একটু আলোচনাটা ভালো করে একটু লক্ষ্য করি, তাহলে দেখবা যে তোমাদের কাছে সকল বিষয়গুলো একটু পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি।